স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। ৭১-এর ২৬শে মার্চেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন। বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার স্বাধীনতার স্বাদ নেবার। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা অকুতোভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে। ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ভোর ৫টা ৫০ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি। জানানো হয় সশস্ত্র সালাম। বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এর কিছুক্ষণ পর ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। পরে কুশল বিনিময় করেন সবার সাথে, সই করেন পরিদর্শন বইয়ে। একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা। অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ২৬শে মার্চ, যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। তাই কারো কাছেই মাথা নত নয়। অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ৭১-কে ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ২৪কে যারা ৭১-এর মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। এছাড়া বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, রোডম্যাপ না দিলে কাটবে না সংকট। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালির লড়াই আর আত্মত্যাগ স্মরণে সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্যাপক সংস্কার আর পরিবর্তনের অঙ্গীকারে হয়েছে জুলাই অভ্যুত্থান। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দেন, তবে তা নিয়ে আপত্তির কথা জানায় বিএনপি। ৫ই আগস্ট, জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যদিও ২৪ আর ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর উদ্দেশ্যে অসৎ বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। জানানো হয়, কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ফলে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করলো। আমরা মনে করি যা মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পরিপন্থী। মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই গণঅভ্যুত্থান। ভবিষ্যৎ তরুণ শক্তি তারা দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন রঙে রাঙাতে চায়, তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। যে শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, সেটা অর্জন হয়নি গত ৫৪ বছরেও। আবারও আসে আন্দোলন,
রূপ নেয় গণ অভ্যুত্থানের। তাই তো আগামীতে বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশা সবার। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস। তার মতে নির্বাচিত সরকারই পারে সব সংকট সমাধান করতে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ। ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, আর এই কারণে ২৪-এর গণঅভ্যুত্থানকেই বাংলাদেশের কোটি কোটি মানুষ বলছে দ্বিতীয় স্বাধীনতা। এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বাধীনতা দিবসে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনায় এই হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। যারা এখনো ৫৪ বছর পরে এসে বক্তৃতা একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা ৭১-কে ভুলে যাবেন না, তা আমরা ৭১-কে ভুলিনি তো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করে। যারা এই সংখ্যালঘুদের কার্ড, ৭১-এর কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন, শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। যারা এই কার্ড নিয়ে জামাত ইসলামকে নিয়ে আগুন নিয়ে যারা খেলবেন, তাদেরকে নির্মমভাবে কিন্তু বিদায় নিতে হবে, মনে রাখবেন। সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাজধানীতে কুচকাওয়াজ না হলেও চট্টগ্রাম, রাজশাহী সহ বিভাগীয় শহরগুলোতে ছিল কুচকাওয়াজের আয়োজন। দেশবাসীর প্রত্যাশা, পরিবর্তিত প্রেক্ষাপটে স্বাধীনতার সুফল যেন পৌঁছায় সর্বস্তরে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শুরু হয়। শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে রাজশাহীর মানুষও। কুচকাওয়াজ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রংপুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর নৃশংস গণহত্যা পরিচালনা করে, যার ফলশ্রুতিতে এদেশের আপামর জনসাধারণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আজকের এই দিনে নতুন আঙ্গিকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতেছি, যেখানে 71 এবং 24 একটা আরেকটা আমি মনে করি পরিপূরক। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আর ময়মনসিংহে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। খুলনায় সূর্যোদয়ের সঙ্গে গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা স্টেডিয়ামে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন। এদিকে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পার্বত্য জেলার রাঙামাটি ও খাগড়াছড়িতে তোপধ্বনি ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, জয়পুরহাট, মৌলভীবাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন মানুষ। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট বলছে বিএনপি, আর বামপন্থী দলগুলো বলছে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে অন্তর্বর্তী সরকার। কোনো বিশেষ দলকে সুবিধা দিতে তাদের প্রতি দুর্বলতাও দেখছে দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব দলকে নির্বাচনে আনতে পারাই এখন সরকারের চ্যালেঞ্জ। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বামপন্থী ও সমমনা দলগুলো বলছেন কোনো বিশেষ দলকে সুবিধা দিতে তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করছে সরকার।
ছাত্রদের প্রতি প্রধান উপদেষ্টা তার দুর্বলতা প্রকাশ করেছেন। দুর্বলতা নিয়ে অনেক বড় কথা বলছিলেন, তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি নিরপেক্ষ থাকবার কথা, তিনি কোনো বিশেষ দলের প্রতি দুর্বলতা প্রকাশ করলে এটা শোভন হয় না। সরকারি ছত্রছায়া গড়ে উঠছে এবং এই সরকার প্রধানত তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, তার কতগুলো প্রমাণ ইতিমধ্যে তো পাওয়া গেছে। যেমন ধরুন, সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া দেখা গেল ওই রাজনৈতিক দলের যা বক্তব্য, সংস্কারের বক্তব্যে অনেক পয়েন্টে তাদের সাথে ঐক্যমত্য আছে। আর রাজনৈতিক বিশ্লেষকের মতে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য সবার আগে দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়, এটা কি মেনে নেবে কিনা সন্দেহ আছে আমার। মানে রাজনৈতিক দলগুলো এটাকে মানবে কিনা, মানে আওয়ামী লীগ ইউনূসের অধীনে নির্বাচনে আসবে কিনা, সেটাও একটা ব্যাপার। বলেন, সংস্কারের ইস্যুর পাশাপাশি সরকারের কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। যখনই করেন, সেটা ডিসেম্বর হোক বা জুন হোক, এই নির্বাচনটাকে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার মতে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিষয় নিয়ে চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন। এই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, বা পারলে সেটা কিভাবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4টায় চীনের হাইনান প্রদেশে পৌঁছান তিনি। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের লক্ষ্য। 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তবে ভারত থেকে কোনো সাড়া পাননি তিনি। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ভারতের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান। ফলে চীন সফর চূড়ান্ত করার কয়েক সপ্তাহ আগে ডিসেম্বরেই ভারতকে বার্তা পাঠিয়েছিল সরকার। প্রেস সচিব আরও জানান, চীন থেকে ফিরেই 3রা ও 4 এপ্রিল ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বৈঠকের জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ জানানো হয়েছে, যদিও এখনও কিছু জানায়নি ভারত। ট্রেনে ঈদ যাত্রা 3য় দিনে ভিড় বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। এরপরও স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন নগরবাসী। নির্ধারিত সময়ে গন্তব্যে যাচ্ছে ট্রেন। ছুটি লম্বা হওয়ায় ভিড় কম বাস টার্মিনালে। তবে এবার ঈদ যাত্রায় 20 থেকে 31শে মার্চ পর্যন্ত যাত্রীদের 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রার 3য় দিনে ঘরমুখী মানুষের ভিড় কমলাপুর রেল স্টেশন। তবে কোনো হয়রানি ভোগান্তি নেই। নির্ধারিত সময়ে আসা যাওয়া করছে ট্রেন, তাতে খুশি যাত্রীরা। মুন্সিগঞ্জ থেকে আসছি, অনেকদিন পরে যাচ্ছে, বাড়িতে ভালো লাগছে। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য যাইতেছি। এবছর আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। অন্য সময় দেখা যায় যে মানে অনেক যানজট থাকে। বুধবার ঢাকা থেকে সারা দেশে ছেড়ে যাচ্ছে 69টি ট্রেন। বৃহস্পতিবার যোগ হবে 2টি বিশেষ ট্রেন। আজকে আমাদের সকল আন্তনগর ট্রেন সঠিক সময়ে ঢাকা স্টেশন ছেড়ে যায়। শুধুমাত্র 23 কিলোমিটার ট্রেনটি দেরিতে আসার কারণে 45 মিনিট লেটে ছেড়ে যায়। ভিন্ন চিত্র সায়দাবাদ বাস টার্মিনালে। সারি সারি করে রাখা বাস, নেই অতিরিক্ত যাত্রীর চাপ। ঈদে লম্বা ছুটি হওয়ার এর কারণ বলছেন পরিবহন শ্রমিকরা। কালকে বন্ধ আছে, যাত্রী নাই, এমনকি লম্বা ছুটির কারণে নাকি তা বলতে পারি না। সময় পাইছি আর কি, আস্তে আস্তে যাচ্ছে। অনেকে ফ্যামিলি আগে ভাড়া দিচ্ছে, নিজে আস্তে আস্তে যাবে। এই জন্য আগের তুলনায় এখন ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে 180 টাকা ছিল, এখন 250 নিচ্ছে। এদিকে ঢাকা রিপোর্টার সংবাদ সম্মেলনে ঈদযাত্রার অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য আর হয়রানি চিত্র তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতি। ভাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না, বরং এই যে অতিরিক্ত ভাড়া আদায় কোন কোন পথে আগের চেয়ে বেড়েছে। গতকাল পর্যন্ত 1000 টাকা আদায় করা হয়েছে। অতিরিক্ত ভাড়া রোধে গঠন করা কমিটি নিয়েও প্রশ্ন যাত্রী কল্যাণ সমিতির। অভিযোগ করার মতো আমরা কাউকে মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
তৈরি পোশাক খাতে 2160টি কারখানার মধ্যে মার্চ মাসের আংশিক বেতন দিয়েছে 761টি কারখানা। 16টি কারখানায় ফেব্রুয়ারি এবং 1টি কারখানায় মার্চ মাসের বেতন বাকি আছে। বন্ধ আছে 3টি, খোলার পরও 5টি কারখানা থেকে শ্রমিকরা চলে গেছে। এছাড়া 1944টি কারখানা ঈদ ভাতা দিয়েছে। শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিজিএমই এর তথ্য মতে ঈদে বেতন ভাতা নিয়ে ঝুঁকিতে আছে 245টি কারখানা। ঈদ যত ঘনিয়ে আসছে, পোশাক খাতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে শঙ্কা ততই বাড়ছে। ঝুঁকিতে থাকা 245 কারখানার মধ্যে অন্তত 15টি কারখানা শেষ পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছে বিজিএমই এর সহায়ক কমিটির সদস্যরা। ফলে এবার 20 থেকে 25 হাজার শ্রমিককে ঈদ করতে হবে বেতন অথবা ভাতা ছাড়াই। কিছু ফ্যাক্টরি সত্যি বড় সমস্যা আমরা মনে করি যে তারা ব্যাংকিং এবং অন্যান্য ইয়েতে সমস্যা আসলে আছে। বোনাস হয়তো হয়ে যাবে, অ্যাডভান্সের ব্যাপারটা নিয়ে তারা স্ট্রাগল করছে এবং হয়তো 12 থেকে 15টা ফ্যাক্টরি মেবি দে উইল বি ইন ট্রাবল। 5 দিন এবং 3 দিনের একটা জটিলতা তৈরি হয়েছে। শ্রমিকরা তারা বলতেছে না আমাদেরও 5 দিন ডিক্লারেশন। আসলে 5 দিন ডিক্লারেশন তাদের জন্য না, অনলি ফর গভর্নমেন্ট চাকরি যারা করে তাদের জন্য। প্রকৃত সংকটে থাকা মালিকদের পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন ফান্ড থেকে সরকার কিন্তু অনেক সময় সহযোগিতা করেছে যখন প্রবলেমটা রিয়েল হয়, অ্যাসোসিয়েশন আগে আসে। বাট যদি আসলে ইচ্ছাকৃত কোনো ইস্যু থেকে থাকে এখানে, সেটা অবশ্যই কিন্তু তাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রতিবারই ঈদে লাস্টে যে 2-4টা সমস্যা থাকে সেগুলো কিন্তু আলোচনা করেই সমাধান করা হয়। সুতরাং বিশৃঙ্খলা করে তো আসলে আমাদের কোনো ফল আসলে আমরা এখান থেকে কখনোই পাইনি। চলমান সংকটের জন্য প্রশাসক দিয়ে পরিচালিত বিজিএমই এর দুর্বলতাকে দুষছেন অনেকে। আমরা চেষ্টা করেছি বিগত দিনগুলোতে সহযোগিতা করার জন্য, যেমনভাবে প্রবলেমটা সলভ করার জন্য, কিন্তু এখন এই বিজিএমই যারা আছেন বা সহায়ক কমিটি আছেন তারা এই রিস্কটা এখন নিতে পারে। এরই মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের ছুটি শুরু হয়েছে। সরকারি 3 দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ 10 দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। টাঙ্গাইলের ইফতার বাজারের দোকানগুলোতে মিশে থাকে ঐতিহ্য আর রমজানের আবহ। ছোলা, মুড়ি, পেঁয়াজুর সাথে থাকে জিলাপিও। সাধ্য অনুযায়ী হালিম, কাবাব, রসমালাই আর টক দইও রয়েছে কারো কারো চাহিদায়। তবে সবকিছু ছাপিয়ে বছরের এই সময়টায় বহুগুণ বেড়ে যায় জিলাপির চাহিদা। টাঙ্গাইলের ইফতার বাজার যেন নানা পদের খাবারের রেশমি চাদরে মোড়া এক উৎসব। স্বাদের সঙ্গে মিশে থাকে স্থানীয় ঐতিহ্য। চমচমের রাজ্য হিসাবে খ্যাত হলেও ইফতার আয়োজনে ভাটা পড়ে এই মিষ্টির। তবে ইফতারে মিষ্টির চাহিদায় জিলাপির কদর বেড়েছে বহুগুণ। পাল্লা দিয়ে চলছে আরেক মৌসুমী মিষ্টি বুন্দিয়া। ইফতারে কারো চাহিদায় আবার রয়েছে রসমালাই, টক দই, কাবাব বা হালিম। দোকানীদের দাবি অন্য যে কোনো সময়ের তুলনায় বাড়তি যত্ন দিয়েই তৈরি হয় এসব খাবার। বেবি সুইট, রসমালাই, তারপরে কম মিষ্টির দই, এগুলো একটু বেশি পছন্দ করে। রমজান আসলে আমাদের ইফতারির পাশাপাশি বুন্দি এবং জিলাপিটা মাস্ট। জিলাপি, হালিম এগুলোর মান ভালো, চাপ, গ্রিল। যদিও খাবারের দাম নাগালের মধ্যে থাকলেও স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে ক্রেতাদের সন্দেহ আছে। দামটা মোটামুটি স্বাভাবিক, তো মান সম্পর্কে তো আমরা দেখতেছি না। থাকলে এখন এটা সন্দেহ করা যাবে না, যেহেতু সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি। ইফতারকে কেন্দ্র করে টাঙ্গাইলে কোটি টাকার বাণিজ্য হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার গোয়েন্দা প্রধানরা তথ্য আদান প্রদান সিগন্যাল গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে আলোচনার তুঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি, যেখানে ইয়েমেনে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিমান হামলার পরিকল্পনার বিষয়টি ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের শুনানিতে দেশটির 3 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা কড়া জেরার মুখোমুখি হন। তবে বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় তেমন কিছু ছিল না। এদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গাবার্ড এবং সিআইএ পরিচালক সিনেটের শুনানিতে অস্বীকার করেছেন। ওই গ্রুপ চ্যাটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ছাড়াও ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য যুক্ত ছিলেন। তথ্য ফাঁসের মূল কেন্দ্রে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস।
এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে শিলং থেকে কলকাতা হয়ে হামজা সহ ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান জামাল হামজারা। মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গাতেই বাংলাদেশের ফুটবল এখন হামজা কেন্দ্রিক। ভারতের বিপক্ষে হামজা চৌধুরী যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে সাধারণের মতো সতীর্থরাও তার ফ্যান হয়ে গেছে। তাই তো শিলং থেকে ঢাকায় ফেরার পরও দলের সবার উচ্ছ্বাস তাকে ঘিরেই। বাবা মাকে সাথে নিয়ে হামজা একদিনের জন্য যাচ্ছেন সিলেটে, ওখান থেকে চলে যাবেন লন্ডন। তার আগে দলের সবার কাছে নিয়ে গেছেন বিদায়। ওদিকে ভারতের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি হলেও এতগুলো সুযোগ পেয়েও গোল করতে না পারার আক্ষেপ এখনো পোড়াচ্ছে ফুটবলারদের। হামজা আশায় বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে, উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সব ভক্তদের মনে। তবে এই উন্মাদনা শুধু এখানেই নয়, দেখা গেছে ভারতেও। শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। এবারের ভারত সফরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন প্রতিদিন প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে নানা বিষয়ে তামাশা করেছে হামজা জামালদের সাথে। নভেম্বরে সুনীল ছেত্রীরা আসলে তার প্রতিশোধ নেবে বাফুফে। ওদের যে এলজিএস যারা আছে, যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। সিলেট থেকে ইংল্যান্ড চলে যাবেন হামজা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আবারও ঢাকায় আসবেন দেশের ইতিহাসের সেরা এই ফুটবলার। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো সংস্কৃতির খবর। সঙ্গীত ও কবিতার নান্দনিকতায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক আয়োজন। স্বাধীনতার চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিল্পকলা একাডেমির এই আয়োজন। যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় মূর্ত হয়ে ওঠে দেশের গান। একাডেমির শিল্পীরা সুজলা সুফলা শস্য শ্যামলা স্বাধীন বাংলাদেশের বন্দনা গিয়ে চলেন গানে গানে। কবিতার ছন্দমালায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বীর মুক্তিযোদ্ধা ও 30 লাখ শহীদদের স্মৃতির প্রতি। আয়োজকরা জানান, স্বাধীনতা দিবসের চেতনা সমুন্নত রাখতে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্বাধীন তো হয়েছি, কিন্তু আদৌ কি স্বাধীন হয়েছি? না। সেই স্বাধীনতাটা কখন আসবে একটা দেশে? যখন তার একটা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তিটা আসবে। বাংলাদেশের 64টি জেলা শহরে আমরা স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এবং শিল্পকলা একাডেমির বিশেষ ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।